কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদের এনসিইআরটির চ্যাপ্টার ধরে ধরে আমি অ্যাজারশন রিজন বেসড কোয়েশ্চেন্স প্র্যাকটিস করাচ্ছি ইউটিউবে, ইংলিশ বাংলা একদম দুটো ল্যাঙ্গুয়েজেই। কারণ তোমরা সবসময় বলো যে ম্যাম এই কোয়েশ্চেন গুলো পারি না, অ্যাজারশন রিজন বেসড কোয়েশ্চেন ভুল হয়ে যায়, তো সেই জন্য তোমাকে চ্যাপ্টার ধরে ধরে করাচ্ছি যাতে আর ভুল না হয়, তুমি যাতে শিখতে পারো এই প্রশ্নগুলো কিভাবে করা উচিত। আর স্পেসিফিক্যালি যারা বেঙ্গলি মিডিয়ামে আছো তারা তো এই ধরনের প্রশ্ন কোথাও পাও না, তো বেঙ্গলিতেও কিন্তু প্রশ্নগুলো আমি তোমাদের জন্য এখানে নিয়ে আসি যাতে তোমাদের সুবিধা হয়। এবং যারা কোনো কারণে আমার ব্যাচ অ্যাফোর্ড করতে পারছো না, যদিও আমার ব্যাচ খুবই মিনিমাল প্রাইস, তবুও যাদের সমস্যা সত্যি রয়েছে তারা ইউটিউবে এই ভিডিওগুলো দেখে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আশা করি তোমাদের তাতে উপকার হবে। চলো আমরা আজকে শুরু করব হচ্ছে ক্লাস 12 এর প্রথম চ্যাপ্টার, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস। তো স্টার্ট করা যাক। আচ্ছা, এই কোয়েশ্চেন গুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার পেইড ব্যাচে আমি ওদেরকে এভাবে ডিপিপি প্রোভাইড করি, এভাবে পিডিএফ প্রোভাইড করি কোয়েশ্চেনের। তো তোমরা যারা আমার পেইড ব্যাচ থেকে দেখছো তাদের কাছে এই পিডিএফ গুলো অলরেডি রয়েছে, তোমাদের এগুলো আর এক্সট্রা করে দরকার নেই। যারা ইউটিউব থেকে দেখছো তারা এগুলো আরামসে তোমরা স্ক্রিনশট নিতে পারো, কারণ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের নিটের জন্য। তো এই চ্যাপ্টারের প্রথম অ্যাসারশন রিজন কোয়েশ্চেনে যদি আমরা ঢুকে যাই, তো এখানে বলা হচ্ছে হলো এটা যে দ্য অ্যান্থার ইজ আ four-sided or tetragonal structure consisting of four microsporangia located at the corners, two in each lobe। মানে কি? মানে হচ্ছে পরাগধানী একটি চার প্রকোষ্ঠ বিশিষ্ট গঠন যা চারটি মাইক্রোস্পোরাঞ্জিয়া সমন্বিত হয়। মাইক্রোস্পোরাঞ্জিয়া গুলো পরাগধানীর কোনাগুলোতে অবস্থান করে। দ্বিখণ্ডক বিশিষ্ট পরাগধানীর প্রতিটি খণ্ডকে দুটি করে মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকে। এই পুরো যে স্টেটমেন্টটা আমি দেখলাম সেটা কিন্তু ঠিক, ট্রু, এখানে কিন্তু কোনো ভুল নেই বা এখানে কোনো সমস্যা নেই বুঝতে, একদম সোজা জিনিস এটা। এবার বলছে দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়া ডেভেলপ ফার্দার অ্যান্ড বিকাম পোলেন স্যাক। মাইক্রোস্পোরাঞ্জিয়া গুলি আরো বৃদ্ধি পায় এবং পরাগ থলিতে পরিণত হয়। পোলেন স্যাক, মাইক্রোস্পোরাঞ্জিয়া থেকে পোলেন স্যাক বা পরাগ থলি হয়। দেখো এখানেও কোনো ভুল নেই। তো এই চ্যাপ্টারটা তোমরা যারা পড়েছো তোমরা জানো যে দুটো যে সেন্টেন্স, দুটো সেন্টেন্সের কোথাও কোনো ভুল নেই। অ্যান্থার বা পরাগধানীর চারটে সাইড হয় এবং সেই চারটে সাইডে কি থাকে, একটা একটা করে চারটে মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকে। মাইক্রোস্পোরাঞ্জিয়া গুলো ওই চারটে কর্নারে থাকে অ্যান্থারের, এবং তোমার এক একটাতে কি হয়, একটাতে দুটো করে তোমার থাকে। মানে বেসিক্যালি তোমার যে অ্যান্থারটা, সেই অ্যান্থারটা বা পরাগধানীটার দুটো খণ্ডক থাকে, তো সেই দুটো লোব থাকে এবং সেই দুটো লোবে, এক একটা লোবে দুটো করে মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকে। এটা তোমরা সবাই জানো, এটা এনসিইআরটি লাইন। এবার হচ্ছে যে মাইক্রোস্পোরাঞ্জিয়া কিন্তু আলটিমেটলি পোলেন স্যাক তৈরি করে, পরাগধানী দুটোই ঠিক। এবার কথাটা হলো যে এই জায়গাটায় তোমাদের কনফিউশন হয় যে অ্যাজারশন এন্ড রিজন বোথ তো কারেক্ট, তুমি বুঝলে। এবার আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ নাকি আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ, এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? তো তোমাদেরকে আমি অনেকবার শিখিয়েছি যে মাঝে আমাকে কিন্তু এক্ষেত্রে একটা বিকজ ঢোকাতে হবে, বিকজ। তো তুমি দেখো তো বিকজ ঢুকিয়ে কোনোভাবেই এটা হচ্ছে কিনা। আচ্ছা, মাইক্রোস্পোরাঞ্জিয়া ভবিষ্যতে পোলেন স্যাক হবে বা পরাগথলি হবে, ঠিক আছে। এবার প্রথম সেন্টেন্সটার পরে বিকজ লাগিয়ে সেকেন্ডটাকে রিলেট করা যাচ্ছে। অ্যান্থারে যে চারটে কর্নারে চারটে মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকে তার কারণ মাইক্রোস্পোরাঞ্জিয়া ভবিষ্যতে ডেভেলপ হয়ে পোলেন স্যাক হবে, এটার সাথে এটার কোনো মিল নেই তো। তাহলে কি করতে হবে তোমাকে? এ এন্ড আর বোথ আর কারেক্ট, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর কিন্তু এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা নয়। আনসার হলো বি। এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদেরকে এইভাবে সলভ করতে হবে। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন পেয়েছি। বলা হচ্ছে এখানে কি, ট্যাপেটাম নারিশেস দ্য ডেভেলপিং পোলেন গ্রেইন। আচ্ছা, ট্যাপেটাম বর্ধনশীল পরাগরেণুগুলোতে পুষ্টির যোগান দেয়, ঠিক আছে। আচ্ছা, এটা ঠিক না ভুল? এটা ঠিক, কারণ তুমি জানো ট্যাপেটাম কি করে, ট্যাপেটাম মেইনলি নারিশমেন্ট বা পুষ্টি দেয় কাদের? পোলেন গ্রেইনদের। পোলেন গ্রেইনের বাংলা কি? পরাগরেণুদের, ঠিক আছে, কোনো ভুল নেই। আচ্ছা, cells of the tapetum possess dense cytoplasm and generally have one nucleus। বলছে যে ট্যাপেটামের কোষগুলোতে ঘন সাইটোপ্লাজমে পূর্ণ থাকে এবং সাধারণত একটি নিউক্লিয়াস বিশিষ্ট হয়। ভুল আছে। কোথায় ভুল আছে? ট্যাপেটামে ডেন্স সাইটোপ্লাজম বা ঘন সাইটোপ্লাজম থাকে ঠিক, কিন্তু
একটা নিউক্লিয়াস কি থাকে না, অনেকগুলো নিউক্লিয়াস থাকে, মাল্টি নিউক্লিয়াস বা বহু নিউক্লিয়াস থাকে ট্যাপেটামে, একটা নিউক্লিয়াস থাকে না, তাহলে এটা ফলস। তাহলে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। এ সঠিক কিন্তু আর ভুল, আনসার সি। দেখো এরকম যদি হয় আমরা জানি আমাদের কোনো কনফিউশন হয় না, কারণ একটা স্টেটমেন্ট যদি ভুল বেরিয়ে যায় না তাহলে আনসারটা করা সহজ হয়ে যায়। যখন দুটো ঠিক হয় তখনই সমস্যা হয় যে রিজনটা আদপেও এখানে খাটবে কি খাটবে না সেটা বুঝতে, তাই না? তো এই কোয়েশ্চেনটা নিয়ে কোনো সমস্যা নেই, ইজি কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। ওকে, দ্য প্রসেস অফ ফরমেশন অফ মাইক্রোস্পোর্স from a pollen mother cell or PMC through meiosis is called microsporogenesis। একটি পরাগরেণু মাতৃকোষ বা পিএমসি থেকে মিওসিসের মাধ্যমে পুংরেণু বা মাইক্রোস্পোর সৃষ্টির পদ্ধতিকে কি বলে? মাইক্রোস্পোরোজেনেসিস বলে। একদম ঠিক। মাইক্রোস্পোরোজেনেসিস কাকে বলে? মাইক্রোস্পোরোজেনেসিস বলে যখন একটা পিএমসি থেকে বা পোলেন মাদার সেল থেকে যখন মাইক্রোস্পোরেরা তৈরি হয় মিওসিসের মাধ্যমে, তাকেই বলে মাইক্রোস্পোরোজেনেসিস। এই সেন্টেন্সটা ট্রু সেন্টেন্স। রিজনে বলছে দ্য মাইক্রোস্পোর্স as they are formed are arranged in a cluster of 4 cells, the microspore tetrad। পুংরেণুগুলো মানে যে মাইক্রোস্পোর গুলো তৈরি হলো সেইগুলো তৈরি হওয়ার সাথে সাথে এরা 4টে কোষের একটি থোকা রূপে সজ্জিত থাকে, যাকে কি বলে? পুংরেণু চতুষ্টয় বা মাইক্রোস্পোর টেট্রাড। এটা ঠিক না ভুল? এটাও ঠিক, কারণ যেই মোমেন্টেই মাইক্রোস্পোর গুলো তৈরি হয় বা পুংরেণু গুলো তৈরি হয় ওরা 4টে মিলে একটা থোকা করে থাকে, ক্লাস্টার করে থাকে। আর যেহেতু 4জন থাকে তাকে আমরা মাইক্রোস্পোর টেট্রাড বা পুংরেণু চতুষ্টয় বলি। টেট্রাড কথাটার মানে হচ্ছে 4টে। দুটো সেন্টেন্সই তো ঠিক। এইবারে হচ্ছে সমস্যা যে রিজনটা প্রপারলি খাটছে কিনা। চলো লাগাও, বিকজ লাগাও। তাহলে প্রথম সেন্টেন্সে তোমাকে বলেছে যে পিএমসি মিওসিস করে মাইক্রোস্পোরোজিনেস, পিএমসি মিওসিস করে 4টে সেল তৈরি করে, ঠিক আছে? তাদেরকে কি বলে? মাইক্রোস্পোর্স বলে। আচ্ছা, পিএমসি কি করে? মিওসিসের মাধ্যমে মাইক্রোস্পোর তৈরি করে, যেটাকে মাইক্রোস্পোরোজেনেসিস বলে। কারণ এই মাইক্রোস্পোর গুলো একসাথে 4টে করে থাকে। এটা তো খাচ্ছে না। দেখো পিএমসি মাইক্রোস্পোর তৈরি করছে এবং তাকে মাইক্রোস্পোরোজেনেসিস বলছে, খুব ভালো কথা। কেন না? কারণ কারণ কি? মাইক্রোস্পোর যেগুলো তৈরি হবে ওগুলো 4টে একসাথে থাকবে, এটা খাচ্ছে না। তাহলে কি এ এন্ড আর বোথ আর কারেক্ট, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর কিন্তু এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা নয়। তাহলে আনসার হচ্ছে বি। বুঝতে পারছো কিগুলো এগুলো কিভাবে করতে হয়? ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। দেখো কিছুই না, একটু প্র্যাকটিস করলেই পারবে, ঠিক আছে? এগুলো ভয়ের কিছু ব্যাপার নেই। দেখো আমি শিখিয়ে দিচ্ছি যেভাবে, এভাবে প্র্যাকটিস করো। আমি আজকে মানে অনেকগুলো কোয়েশ্চেন অ্যাসারশন রিজন বেস কোয়েশ্চেন নিয়েছি, তুমি এগুলো করলেই শিখে যাবে। এখানে অ্যাসারশন বলছে কি? অ্যাসারশন বলছে দ্য হার্ড আউটার লেয়ার অফ পোলেন গ্রেইন কল্ড দ্য এক্সাইন ইজ মেড আপ অফ স্পোরোপোলেনিন which is one of the most resistant organic material known। বলছে পরাগরেণুর কঠিন বহিঃত্বক বা এক্সাইন স্পোরোপোলেনিন দ্বারা গঠিত হয়, যা আমাদের জানা সর্বাধিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জৈব বস্তুর মধ্যে একটি। একদম ঠিক। তুমি নিশ্চয়ই জানো যে পোলেন গ্রেইন বা যেটা তোমার পরাগরেণু বলে তার যেটা বাইরের আউটার লেয়ার, ঠিক আছে, সেটাকে কি বলা হয়? তাকে এক্সাইন বলা হয়। এবং সেটা কি নিয়ে তৈরি হয়? বাইরের লেয়ারটা কি নিয়ে তৈরি হয়? স্পোরোপোলেনিন দিয়ে তৈরি হয়। এবং তুমি নিশ্চয়ই জানো যে স্পোরোপোলেনিন হচ্ছে সব থেকে এর ক্ষমতা বেশি জৈব বস্তুগুলোর মধ্যে একটা, মানে প্রচন্ড পরিমাণে স্ট্রং হয় এই স্পোরোপোলেনিনটা। এটা তো ঠিক কথা, একদম ঠিক। ইট ক্যান উইথস্ট্যান্ড হাই টেম্পারেচার অ্যান্ড স্ট্রং অ্যাসিডস অ্যান্ড অ্যালকালি। এটা কি করতে পারে? এটি উচ্চ তাপমাত্রা এবং তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারীয় পরিবেশেও টিকে থাকতে পারে। একদম ঠিক কথা। স্পোরোপোলেনিন কিন্তু প্রচন্ড হাই টেম্পারেচার দাও নষ্ট হবে না, প্রচন্ড স্ট্রং অ্যাসিড দাও অ্যালকালি দাও নষ্ট হবে না, দুটোই ঠিক। এবার দুটো ঠিক হলে আমরা চাপে পড়ে যাই যে কি হবে। ওকে, নো প্রবলেম, বিকজ লাগাও, বিকজ লাগাও, এর আনসার তুমি নিজেই পাবে। তাহলে পোলেন গ্রেইনের যে আউটার লেয়ার সেটা এক্সাইন থাকে, এক্সাইন স্পোরোপোলেনিন দিয়ে তৈরি হয়। স্পোরোপোলেনিন সব থেকে একটা রেজিস্ট্যান্ট বা প্রচন্ড একটা তোমার রেজিস্ট্যান্ট কি বলেছে বাংলা? প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটা মেটেরিয়াল। কেন? কেন এটা বলা হচ্ছে? ওকে, কারণ ও সমস্ত হাই টেম্পারেচার এবং স্ট্রং অ্যাসিড অ্যালকালি থেকে নিজেকে বাঁচাতে পারে। তাহলে বিকজটা এখানে খাটলো তো। এ এন্ড আর বোথ আর কারেক্ট,
and R is the correct explanation of A. A এবং আর উভয়ই সঠিক, এবং আর কিন্তু এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা। কারণ আমরা কেন স্পোরোপোলেনিনকে বলছি যে ওর প্রচুর ক্ষমতা, কেন বলছো, তার কারণটাই হচ্ছে যে ও প্রচুর তাপমাত্রা এবং তীব্র অ্যাসিড তীব্র ক্ষারে ওর কিছু হয় না, তাই তো। তাহলে এটা হবে তোমার যে হ্যাঁ এই রিজনটা কিন্তু এর সাথে লিংক করা যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইনার ওয়াল অফ দ্য পোলেন গ্রেন ইজ কল্ড দ্য ইনটাইন। পরাগ রেণুর অন্তঃপ্রাচীরটিকে রেণু অন্তঃত্বক বা ইনটাইন বলে, ঠিক আছে। আচ্ছা, ইট ইজ, এটা এটা প্রথম কথা হচ্ছে এটা ঠিক না ভুল? এটা তো ঠিক। আমরা জানি যে পোলেন গ্রেইনের যে ভেতরের দিকের ওয়াল তাকে কি বলে, তাকে বলে ইনটাইন বলে, ঠিক। ইট ইজ আ থিন অ্যান্ড কন্টিনিউয়াস লেয়ার মেড আপ অফ সেলুলোজ অ্যান্ড লিগনিন। বলছে এটি সেলুলোজ এবং লিগনিন দ্বারা গঠিত একটি পাতলা ও নিরবিচ্ছিন্ন স্তর। এটা কিন্তু ভুল। কেন ভুল? এই যে ইনটাইন লেয়ারটা সেটা পাতলা বা থিন হয়, ঠিক আছে, কন্টিনিউয়াস থাকে, সেটাও ঠিক আছে, কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি হয়, হ্যাঁ সেলুলোজ দিয়ে তৈরি হয়, সেটাও ঠিক আছে। লিগনিন কিন্তু থাকে না, লিগনিন কখনোই থাকে না ইনটাইনে। কে থাকে বলো? পেকটিন থাকে, পেকটিন থাকে, লিগনিন থাকে না, পেকটিন থাকে। তাহলে এটা ভুল, তাহলে এটা সোজা প্রশ্ন। এ সঠিক কিন্তু আর ভুল। এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। এই যে বললাম এই একটা সেন্টেন্স যদি ভুল হয় না তাহলে এই কোয়েশ্চেন গুলো করতে অনেক ইজি হয়ে যায়। তুমি খুব ভালো করেই জানো যে ইনটাইনে কিন্তু লিগনিন থাকে না, পেকটিন থাকে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট আচ্ছা আমার কাছে এরকম প্রচুর ভাবে কোয়েশ্চেন দেওয়া থাকে, তো আমি স্পেসিফিক্যালি অ্যাজারশন রিজন বেস কোয়েশ্চেন গুলোই তোমাদেরকে এখানে তুলে তুলে করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য ওভিউল ইজ আ স্মল স্ট্রাকচার attached to the placenta by means of a stalk called funicle। বলছে যে ডিম্বক হলো একটি ক্ষুদ্র গঠন, ঠিক, ওভিউল ছোট একটা স্ট্রাকচার যা ডিম্বক বৃন্তের সাহায্যে অমরার সাথে যুক্ত থাকে। ডিম্বক বৃন্ত হচ্ছে কি? ডিম্বক বৃন্ত হচ্ছে তোমার একটা স্টক যাকে বলে ফিউনিকেল, তার মাধ্যমে যুক্ত থাকে প্লাসেন্টার সাথে। তাহলে ওভিউল কি হয়? ওভিউল একটা ছোট্ট স্ট্রাকচার যেটা কিনা প্লাসেন্টার সাথে জুড়ে থাকে, প্লাসেন্টার বাংলা অমরা, তার সাথে জুড়ে থাকে কিসের সাহায্যে? একটা দণ্ড বা স্টকের সাহায্যে, তাকে কি বলে? ফিউনিকেল। এটা ঠিক না ভুল? এটা ঠিক। ওকে, the body of the ovule fuses with funicle in the region called hilum। বলছে যে ডিম্বক দেহটি যে অঞ্চলে ডিম্বক বৃন্তের সাথে যুক্ত থাকে তাকে ডিম্বক নাভি বলে, ঠিক আছে, এটাও ঠিক। কারণ ওভিউলের বডি বা ডিম্বকের বডি ফিউনিকলের সাথে যে জুড়ে থাকে সেই যে জোড়ার স্থানটা তাকে হাইলাম বলে। তো ডিম্বক বৃন্তের সাথে যখন ডিম্বকটা জুড়ে থাকে তাকে ডিম্বক নাভি বলে, ঠিক আছে। হাইলামের বাংলা হচ্ছে ডিম্বক নাভি। তো বেসিক্যালি দুটো সেন্টেন্সই ঠিক। এইবার তোমাকে মাঝে লাগাতে হবে বিকজ। দেখো তো বিকজ লাগিয়ে এটা হয় কিনা। বলছে ওভিউল একটা ছোট স্ট্রাকচার যেটা প্লাসেন্টার সাথে জুড়ে থাকে বা অমরার সাথে জুড়ে থাকে, কিসের সাথে? ফিউনিকলের সাহায্যে জুড়ে থাকে। কারণ ওভিউল ফিউনিকলের সাথে যে জায়গাটায় জুড়ে থাকে তাকে হাইলাম বলে? একদমই হচ্ছে না। দুটো সঠিক স্টেটমেন্ট, দুটোই ঠিক, কিন্তু এর সাথে এর মিলটা কোথায়? এটা কারণ কখনোই খাটে। ওভিউল প্লাসেন্টার সাথে জুড়ে থাকে ফিউনিকলের মাধ্যমে, তার কারণ ওভিউল ফিউনিকলের সাথে যেখানটায় জুড়ে থাকে তাকে হাইলাম বলে? একদমই হচ্ছে না। তো তুমি এটা বুঝতেই পারছো যে এ এন্ড আর বোথ আর কারেক্ট, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। এ আর দুটোই সঠিক, আর কখনোই এ সঠিক ও যথাযথ ব্যাখ্যা নয়। তাহলে আনসার হচ্ছে বি। এবার বুঝতে পারছো এগুলো কিন্তু পুরো কঠিন না, তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন বলছে each ovule has one or two protective envelopes called integuments। প্রতিটি ডিম্বকের একটি বা দুটি সুরক্ষা আবরণী রয়েছে যেগুলোকে বলে ডিম্বক ত্বক। হ্যাঁ ঠিক, আমরা জানি একটা ওভিউলের দুটো লেয়ার থাকে, দুটো প্রোটেক্টিভ লেয়ার থাকে যাদেরকে ইন্টেগুমেন্টস বা ডিম্বক ত্বক বলে, ঠিক কথা। Integuments encircle the nucleus except at the tip where a small opening called the micropyle is organized। ডিম্বক ত্বক নিউক্লিয়াসের শীর্ষস্থিত একটি ছোট রন্ধ্র ব্যতীত বাকি অংশটিকে আবৃত করে রাখে এবং ওই ছিদ্রটিকে ডিম্বক রন্ধ্র বলে। এটা কি ঠিক? এটা ঠিক না। কেন ঠিক না? নিউক্লিয়াস না বাবা, নিউসেলাস, নিউসেলাস, নিউক্লিয়াস না, নিউসেলাস। তাহলে ইন্টেগুমেন্ট বা ডিম্বক ত্বক যে জায়গাটাকে
ঘিরে রাখে বা এনসার্কেল করে, এটা কোনটা? নিউসেলাস। ঠিক আছে, এক্সেপ্ট ব্যতিক্রম কোন জায়গাটা, একটা ছোট একটা ওপেনিং বা ছোট একটা রন্ধ্র থাকে ওটার উপরে, যেটাকে মাইক্রোপাইল বলে। তো এই মাইক্রোপাইল অংশটা ছাড়া বাদবাকি পুরো অংশটা জুড়ে ইন্টেগুমেন্ট বা ডিম্বক ত্বক ঘিরে থাকে। তো নিউক্লিয়াস তো কখনোই না, এটা হচ্ছে নিউসেলাস। তো কি হবে বুঝতেই পারছো, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। এ সঠিক আর ভুল, ওই যে বললাম এ সঠিক আর ভুল হলে আমাদের খুব মজা, কোনো সমস্যা হয় না, মানে একটা স্টেটমেন্ট ভুল হলে আমরা খুশি হয়ে যাই। নেক্সট হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, বলছে দ্য প্রসেস অফ ফরমেশন অফ মেগাস্পোর্স, দ্য প্রসেস অফ ফরমেশন অফ মেগাস্পোর্স ফ্রম দ্য মেগাস্পোর মাদার সেল ইজ কল্ড মেগাস্পোরোজেনেসিস। স্ত্রীরেণু মাতৃকোষ থেকে স্ত্রীরেণু সৃষ্টির প্রক্রিয়াকে মেগাস্পোরোজেনেসিস বলে। খুব সহজ কথা, একদম সঠিক কথা, স্টেটমেন্টে কোনো ভুল নেই। মেগাস্পোরোজেনেসিস কাকে বলে না, মেগাস্পোর তৈরি হওয়াকে বলে। কার থেকে মেগাস্পোর তৈরি হয়? মেগাস্পোর মাদার সেল থেকে তৈরি হয়। ফাইন। Ovules generally differentiate a single megaspore mother cell or MMC in the micropylar region of the nucellus. ডিম্বক সমূহ ভ্রূণপোষক কলার ডিম্বক রন্ধ্রীয় অঞ্চলে বিভেদিত হয়ে একটি মাত্র স্ত্রীরেণু মাতৃকোষ গঠন করে। ঠিক না ভুল? ঠিক সেন্টেন্স, ঠিক কথা বলে। ওভিউল কি করে? ওভিউল একটা এমএমসি তৈরি করে। এমএমসি কি? মেগাস্পোর মাদার সেল বা স্ত্রীরেণু মাতৃকোষ তৈরি করে। কে তৈরি করে? ওভিউল। কোথায় তৈরি করে? মাইক্রোপাইলার রিজিয়ান বা ডিম্বকরন্ধ্রীয় অঞ্চলে তৈরি করে। আর সেটা কোথায় রয়েছে? সেটা নিউসেলাসে রয়েছে। নিউসেলাসের বাংলা ভ্রূণপোষক কলা। দুটো সেন্টেন্সে ঠিক। এবারে এটা কি বিকজ লাগালে কখনো হচ্ছে? কখনো হচ্ছে না, তুমি বোকা বোকা। তুমি দেখো, মেগাস্পোর মাদার সেল থেকে মেগাস্পোর তৈরিকে বলে মেগাস্পোরোজেনেসিস, কারণ কারণ ওভিউল এমএমসি তৈরি করে মাইক্রোপাইলার রিজিয়ানে। এটা তো হচ্ছে না, ওটা সিম্পল, এটা কখনোই এটার সাথে এটা রিলেটেড নয়। তাহলে এ এন্ড আর বোথ আর কারেক্ট, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে আনসার হচ্ছে বি। তুমি এটা ভালো করে ভাববে যে দুটোকে কি রিলেট করা যাচ্ছে, এটা মাঝখানে সবসময় কারণ ঢোকাতে হয়। যখনই দুটো সেন্টেন্স ঠিক হয়ে যায়, অ্যাজাশনের পরে সবসময় বিকজ বা কারণ কথাটা বলতে হয়। তাহলে তুমি করো, দেখো যে সত্যি কি সেটা হচ্ছে। তো সেটা হচ্ছে না। ওকে, নেক্সট হচ্ছে দ্য এমএমসি আন্ডারগোজ মিওটিক ডিভিশন। ভালো কথা বলছে, স্ত্রীরেণু মাতৃকোষটি মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এমএমসি আন্ডারগোজ মিওটিক ডিভিশন, হ্যাঁ ঠিক কথা আছে। এমএমসি কি? এমএমসি এখানে আমরা হচ্ছে মেগা স্পোর মাদার সেল, মেগাস্পোর মাদার সেল বা এমএমসি কি করে? মিওসিস করে। ঠিক আছে, মেগাস্পোর মাদার সেল বা স্ত্রীরেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। হ্যাঁ, কোনো সমস্যা নেই এটা। নেক্সট বলছে মিওসিস রেজাল্টস ইন দ্য প্রোডাকশন অফ টু মেগাস্পোরস। মিওসিসের ফলে দুটি মেগাস্পোর তৈরি হয় না, এটা ভুল। কেন? কারণ যখন মিওসিস হচ্ছে, তুমি জানো যে মিওসিসের ফলে কিন্তু দুটো নয় চারটি মেগাস্পোর তৈরি হয়, তাই না? তো এখানে কি হবে? দুটো নয়, দুটি নয়, চারটি মেগাস্পোর তৈরি হয়, এটা ফলস। তাহলে অফকোর্স এ সঠিক, কিন্তু আর ভুল। সি প্রথমটা ঠিক পরেরটা ভুল, এবং প্রথমটা ঠিক পরেরটা ভুল হলে আমাদের কোনো চাপ হয় না। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে তোমার, ইন আ মেজরিটি অফ ফ্লাওয়ারিং প্লান্টস one of the megaspores is functional while the other three degenerate. বেশিরভাগ সপুষ্পক উদ্ভিদেই কি হয়? স্ত্রীরেণুগুলোর মধ্যে একটি কার্যকর হয় এবং অপর তিনটি বিনষ্ট হয়ে যায়। ঠিক না ভুল? ঠিক, ট্রু। কি হয়, সবকটা যে কোনো রকমের ফ্লাওয়ারিং প্লান্ট বা সপুষ্পক উদ্ভিদে কিন্তু তুমি জানো যে মেগাস্পোর গুলোর মধ্যে একটা, চারটে যে মেগাস্পোর তৈরি হয় তার মধ্যে একটাই কাজ করে, বাকি তিনটে নষ্ট হয়ে যায়। ঠিক কথা। Only the functional megaspore develops into the female gametophyte. কেবলমাত্র কার্যকর স্ত্রীরেণুটি স্ত্রীলিঙ্গধর দেহ গঠন করে। এটা ঠিক না ভুল? হ্যাঁ ঠিক। চারটের মধ্যে একটাই তো বেঁচে রইলো, সেই একটাই কিন্তু আলটিমেটলি ফিমেল গ্যামেটোফাইট বা স্ত্রীলিঙ্গধর দেহ গঠন করে। তাহলে দুটোই হচ্ছে ঠিক সেন্টেন্স। এবারে বিকজ লাগাও মাঝে। তো এখানে কি বলছে যে চারটে মেগাস্পোরের মধ্যে একটাই ফাংশনাল থাকে, বাকি তিনটে নষ্ট হয়ে যায়, কারণ ওই একটা থেকেই কিন্তু ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয়। ঠিক, তাই না? দেখো তিনটে যে বিনষ্ট হয়ে যায়, কেন? ওগুলোকে লাগে না, একটাই থাকে। ওই একটা থেকেই ইন ফিউচার ফিমেল গ্যামেটোফাইট তৈরি হবে, কারণ ফিমেল গ্যামেটোফাইট তৈরি হতে গিয়ে একটাই তো লাগছে। তাই জন্য কি হচ্ছে, বিকজ কেন এখানে আমি লাগিয়ে মেলাতে পারলাম?
কারণ চারটের মধ্যে তিনটে নষ্ট হয়ে যায়, একটাই কার্যকরী থাকে, কারণ ওই একটাই ভবিষ্যতে ফিমেল গ্যামেটোফাইট তৈরি করবে। তাহলে দুটোকে তুমি রিলেট করতে পারলে, তাহলে এ এন্ড আর বোথ আর কারেক্ট এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। দুটোই সঠিক এবং আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা, আনসার হচ্ছে এ। ঠিক আছে, চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কন্টিনিউড সেলফ পলিনেশন রেজাল্ট ইন ইনব্রিডিং ডিপ্রেশন। ক্রমাগত স্বপরাগযোগের ফলে অন্তঃপ্রজনন জনিত সমস্যার সৃষ্টি হয়। ইয়েস, ঠিক। কন্টিনিউয়াস যদি স্বপরাগযোগ গাছে হতে থাকে, সেলফ পলিনেশন হতে থাকে, তাহলে কিন্তু ইনব্রিডিং ডিপ্রেশন তৈরি হয় বা অন্তঃপ্রজনন জনিত সমস্যা তৈরি হয়। ঠিক কথা। এবার বলছে, ফ্লাওয়ারিং প্লান্টস হ্যাভ ডেভেলপড মেনি ডিভাইসেস টু এনকারেজ সেলফ পলিনেশন অ্যান্ড টু ডিসকারেজ ক্রস পলিনেশন। স্বপরাগযোগে উৎসাহ যোগাতে ও ইতর পরাগযোগ প্রতিহত করতে সপুষ্পক উদ্ভিদে বহু কৌশলের সৃষ্টি হয়। ফলস বাবা ফলস, এটা ভুল। কেন? ফ্লাওয়ারিং প্লান্ট কখনোই সেলফ পলিনেশনকে উৎসাহ দেয় না, কখনোই কিন্তু ও স্বপরাগযোগকে উৎসাহ দেবে না, কারণ সেলফ পলিনেশন হওয়া ভালো না, কন্টিনিউয়াস সেলফ পলিনেশন হওয়া বা স্বপরাগযোগ হওয়া ভালো না। তাই এটা উল্টো। কি এনকারেজ কাকে করবে? ক্রস পলিনেশনকে, ইতর পরাগযোগকে এনকারেজ করবে। আর ডিসকারেজ কাকে করবে? সেলফ পলিনেশনকে, স্বপরাগযোগকে ডিসকারেজ করবে। ঠিক আছে, তাহলে এ ইজ ট্রু, আর ইজ ফলস, আনসার হচ্ছে সি। এই দেখো, যেগুলোই দেখো একটা ভুল হচ্ছে সেই প্রশ্নগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, একটা স্টেটমেন্ট ভুল হওয়া মানে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায় এগুলো। অ্যাজারশন, pollen tube grows through the tissue of the stigma and style and reaches the ovary. পরাগ নালিকা গর্ভমুণ্ড ও গর্ভদণ্ডের কলাসমূহের মধ্য দিয়ে বৃদ্ধি পায় এবং গর্ভাশয়ে পৌঁছায়। ঠিক, কোনো সমস্যা নেই, একদম ঠিক। পোলেন টিউব কিন্তু স্টিগমা স্টাইলের মধ্য দিয়ে আরামসে গিয়ে ওভারিতে গিয়ে পৌঁছায়। ঠিক। পোলেন টিউব আফটার রিচিং দ্য ওভারি enters the ovule through the micropyle and then enters one of the synergids through the filiform apparatus. গর্ভাশয়ে পৌঁছানোর পর পরাগ নালিকা ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে ডিম্বকে প্রবেশ করে এবং এরপর ফিলিফর্ম অ্যাপারেটাসের মধ্য দিয়ে একটি সহকারী কোষে প্রবেশ করে। ঠিক না ভুল? ঠিক। অবশ্যই পোলেন টিউব বা পরাগ নালিকা কি করে, যখন ওভারিতে পৌঁছয় তারপরে কি করে, ওভারিতে কি করে ঢোকে? মাইক্রোপাইলের মাধ্যমে ঢোকে। মাইক্রোপাইলের বাংলা কি? ডিম্বক রন্ধ্র। তাহলে ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে ঢুকলো, ঢুকে কি করে? কোথায় ঢোকে? সিনার্জিডসে ঢোকে। ঠিক আছে, সিনার্জিডসের বাংলা কি? সহকারী কোষ, তার মধ্য দিয়ে ঢোকে। এবং সিনার্জিডসে ঢোকে কিভাবে? ফিলিফর্ম অ্যাপারেটাসের মধ্য দিয়ে। তো পুরো সেন্টেন্সটাই ঠিক। এইবারে হচ্ছে, তাহলে আমাদের সমস্যা হলো, এবার আবার দুটো ঠিক হয়ে গেছে, আমরা বিকজ লাগাও। বিকজ লাগাও। দেখো, বিকজ লাগালে এটা খাটছে কেন বলো তো? তুমি এখানে দেখো, একটা কথা ভেবে দেখো, পোলেন টিউব বা পরাগ নালিকা ও কেন এত কষ্ট করে স্টিগমা স্টাইলের মধ্য দিয়ে গর্ভমুণ্ড গর্ভধারণের মধ্যে ও কেন বাড়িতে পৌঁছেছে? কেন? ওয়াই? ওর কারণটা কি পৌঁছানোর? কারণ ও কিন্তু আলটিমেটলি কি করবে? আলটিমেটলি কিন্তু সিনার্জিডসের কাছে যেতে চায়। সিনার্জিডসের কাছে না গেলে কিন্তু হবে না, ওকে তো ফার্টিলাইজেশনে হেল্প করতে হবে, নিষেকে হেল্প করতে হবে। তো পোলেন টিউব বা পরাগ নালিকা এত কষ্ট করে ওভারিতে পৌঁছয়, তার কারণ ওকে আলটিমেটলি সিনার্জিডে যেতে হবে। তাই এখানে তোমাকে কারণ লাগালে দেখো তুমি দুটো সেন্টেন্সকে রিলেট করতে পারছো যে কেন পৌঁছচ্ছে, কারণ আলটিমেটলি ও গিয়ে সিনার্জিডে পৌঁছতে পারছে। তাহলে তোমার এটা হবে হচ্ছে এ এন্ড আর বোথ আর কারেক্ট এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। দুটোই সঠিক, আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা। তাহলে আনসার হচ্ছে এ। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন পেয়ে গেছি। নেক্সট প্রশ্ন বলছে, although in most of the species fruits are the results of fertilization, there are a few species in which fruits develop without fertilization. Such fruits are called parthenocarpic fruits. বলছে, যদিও বেশিরভাগ প্রজাতিতে নিষেকের ফলেই ফল গঠিত হয়, তবে এমনও কিছু প্রজাতি রয়েছে যেখানে নিষেক ছাড়াই ফল গঠিত হয়। এই ধরনের ফলগুলোকে পার্থেনোকার্পিক ফল বলে। একদম ঠিক, কোনো ভুল নেই, বইয়ের লাইন ডাইরেক্ট তুমি জানো পার্থেনোকার্পিক ফ্রুট কাকে বলে। রিজনে বলেছে, পার্থেনোকার্পি ক্যান বি ইনডিউসড থ্রু দ্য অ্যাপ্লিকেশন অফ গ্রোথ হরমোনস অ্যান্ড সাচ ফ্রুটস আর সিডলেস। বলছে, বৃদ্ধি হরমোন প্রয়োগের মাধ্যমে পার্থেনোকার্পিকে উদ্দীপিত করা যেতে পারে এবং এ ধরনের ফলগুলো বীজবিহীন হয়। ঠিক কথা। পার্থেনোকার্পিক ফ্রুট কিভাবে তৈরি হয়? গ্রোথ হরমোন স্প্রে করে হয়। এবং কি হয়, ওরা কি হয়, ওদের বীজ থাকে না, ওদের সিড থাকে না, কারণ ওদের ফার্টিলাইজেশন হয়নি, নিষেকটা হয়নি, তো সিডটা তৈরি হবে কি করে, তাই না? দুটো সেন্টেন্সই ঠিক। এবার যখনই দুটো সেন্টেন্স ঠিক হয়ে যাবে আমাদের জীবনে সমস্যা চলে আসবে, বিকজ লাগাতে হবে। বিকজ লাগিয়ে দেখো তো দুটোকে রিলেট করতে পারো কিনা।
আমি তো রিলেট করতে পারছি। এখানে বলছে যে বেশ কিছু ফ্রুট আছে যারা কিন্তু ফার্টিলাইজেশন ছাড়াই হয়, ঠিক আছে, যাদেরকে পার্থেনোকার্পিক ফ্রুট বলে। কারণ কেন ফার্টিলাইজেশন ছাড়া হয়, কেন বলো? কারণ ওদেরকে গ্রোথ হরমোন ইনডিউস করে পাওয়া যায় এবং অফকোর্স ওরা সিডলেস হবে। তাহলে ফার্টিলাইজেশন ছাড়া তখনই সম্ভব যখন ওদেরকে গ্রোথ হরমোন দিয়েও পাওয়া যাচ্ছে। তো সেই জন্যই কিছু ফ্রুট হয় যারা ফার্টিলাইজেশন বা নিষেক ছাড়া তৈরি হয়, কারণ ওদেরকে বৃদ্ধি হরমোন স্প্রে করলেই ওরা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এখানে বিকজটা খাটছে। এ অ্যান্ড আর বোথ আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিক আছে, এ এবং আর উভয়ই সঠিক এবং আর কিন্তু এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা। তাহলে আনসার হচ্ছে এ। ওকে, নেক্সট কোয়েশ্চেন এটাতে আর নেই, এখানে দুটো কোয়েশ্চেন এইখানটায় রয়েছে, চলো এই দুটো করিয়ে দিলে হয়ে যাবে। প্রচুর কোয়েশ্চেন তুমি অলরেডি এখানে অ্যাসারশন রিজন কোয়েশ্চেন প্র্যাকটিস করলে, এতগুলো প্রশ্ন এভাবে যদি তোমাকে আমি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করাই না, ইউটিউব থেকেই তোমার অনেক লাভ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি আমরা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার বলছে চলো, বলছে যে এমব্রায়ো স্যাক ইজ দা ফিমেল গ্যামেটোফাইট ইন প্লান্ট। ভ্রূণস্থলী হলো উদ্ভিদের স্ত্রী লিঙ্গধর দেহ। হ্যাঁ, ঠিক ঠিক কথা। এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট, স্ত্রীলিঙ্গধর দেহ। নেক্সট বলছে an ovule generally has a single embryo sac formed from a megaspore। বলছে একটি ডিম্বকে সাধারণত একটি ভ্রূণস্থলী থাকে যা একটি স্ত্রীরেণু থেকে গঠিত হয়। হ্যাঁ, এটাও ঠিক, এটাও ঠিক। একটা ওভিউলে জেনারেলি একটাই এমব্রায়ো থাকে, একটাই ভ্রূণস্থলী থাকে, মানে এমব্রায়ো বলছি, একটাই এমব্রায়ো স্যাক থাকে, মানে ভ্রূণস্থলী থাকে, যেটা কিনা একটাই মেগাস্পোর থেকে তৈরি হয়, স্ত্রীরেণু থেকে তৈরি হয়। এটা একদম ঠিক সেন্টেন্স। এবার মাঝে বিকজ লাগাও তো। খাটছে কি না, কেন? এমব্রায়ো স্যাক হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট, ভ্রূণস্থলী হলো উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর দেহ। কারণ কারণ একটা ওভিউল, তাতে একটাই এমব্রায়ো স্যাক থাকে, আর যেটা কিনা একটাই মেগাস্পোর থেকে তৈরি হয়। না না, এটা কোনোভাবেই রিলেট করা যাচ্ছে না। তাহলে এ এন্ড আর বোথ আর কারেক্ট, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর কিন্তু এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা নয়। তাহলে আনসার পেলে তুমি কি বি। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন বলছে ডিস্ট্রিবিউশন ইজ লিমিটেড ইন সাম ব্রায়োফাইট অ্যান্ড টেরিডোফাইট। ঠিক আছে, মানে হচ্ছে তোমার ব্রায়োফাইট এবং টেরিডোফাইটের বিস্তার সীমিত। হ্যাঁ, ঠিক কথা, এটা বইয়ের লাইন। তুমি জানো ব্রায়োফাইট ও টেরিডোফাইট কম জায়গায় দেখতে পাওয়া যায়, বিস্তার সীমিত, খুব কম জায়গায় তুমি ব্রায়ো আর টেরিডোফাইটকে পাবে। রিজন বলেছে দে নিড ওয়াটার ফর ট্রান্সপোর্ট অফ মেল গ্যামেটস ফর ফার্টিলাইজেশন। আচ্ছা না, সরি সরি, ঠিকই আছে, সরি সরি। বলছে যে দে নিড ওয়াটার ফর দ্য ট্রান্সপোর্ট অফ মেল গ্যামেটস অ্যান্ড ফার্টিলাইজেশন। ওদের মেল, বাংলাটা দেখো, বাংলা বলছে যে পুংগ্যামেট স্থানান্তরণ এবং নিষেকের জন্য এদের জলের প্রয়োজন। ঠিক না ভুল? ঠিক। ব্রায়োফাইট টেরিডোফাইটের ক্ষেত্রে ওদের যে ফার্টিলাইজেশন বা নিষেক হয় এবং মেল গ্যামেটের ট্রান্সপোর্ট হয়, পুং গ্যামেটের যে স্থানান্তরণ হয়, দুটোর জন্যই জল লাগে। এবার দেখো তো মাঝে বিকজ লাগিয়ে হয় কিনা। হয়, কেন বলো? ব্রায়োফাইট টেরিডোফাইটকে কম জায়গায় দেখতে পাওয়া যায়, লিমিটেড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, বিস্তার সীমিত। কেন? কারণ ওদের জলের প্রয়োজন, ওদের ফার্টিলাইজেশনের জন্য এবং মেল গ্যামেট ট্রান্সপোর্টের জন্য জলের প্রয়োজন। তো জল তুমি সব জায়গায় পাবে না, তো অনেক জায়গা আছে যেখানে জল নেই। তো যেখানে যেখানে জল নেই সেখানে সেখানে তুমি ব্রায়োফাইট টেরিডোফাইট দেখতেই পাবে না। তার মানে কি, এদের বিস্তারের জন্য কিন্তু তোমার জল দরকার। যেহেতু এদের জলের প্রয়োজন, তাই জন্যই কিন্তু তোমার এদের ডিস্ট্রিবিউশন লিমিটেড, বিস্তার সীমিত। খুব সুন্দর কোয়েশ্চেন এটা। তো বেসিক্যালি এটাই কি হবে, এ এন্ড আর দুটোই সঠিক, আর এ সঠিক ও যথাযথ ব্যাখ্যা। আনসার হচ্ছে এ। করালাম কটা, প্রায় 15টা মতন কোয়েশ্চেন তোমাকে এখানে করিয়ে দিলাম। আশা করি তোমার উপকার হলো। প্রত্যেক চ্যাপ্টার থেকে এভাবে করাবো, ইউটিউবেই তোমার অনেকটা হেল্প হয়ে যাবে। ঠিক আছে, আর তুমি যদি আমার পেইড ব্যাচ এনরোল করতে চাও, তুমি এরকম প্রচুর পিডিএফ পাবে কোয়েশ্চেনের, ইংলিশ বাংলা দুটো ভাষায়। এবং ওই পিডিএফ এর কোয়েশ্চেন গুলোর যে স্ট্যান্ডার্ড তুমি এখানে ইউটিউবে দেখতেই পাচ্ছ। তোমার কিন্তু নিট বায়োলজি নিয়ে সত্যিই ভাবতে হবে না। সো ইফ ইউ ওয়ান্ট টু জয়েন মাই পেইড ব্যাচ, ইউ ক্যান। আমি আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো। খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে।
ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12-এর পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়, ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই, শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।